জার্নি খুব মজার একটা ব্যাপার। যদি আপনি লাইফে এখনো জার্নি না করে থাকেন তাহলে অনেক বড় একটা পার্ট মিস করেছেন। জার্নি জাস্ট গন্তব্যে পৌঁছানোর জন্য একটা ব্যাপারই নয়, বরং জার্নি একটা মানুষকে অনেক কিছু শেখাতে পারে, বাস্তবতা বোঝাতে পারে। তেমনই এক মিডল ক্লাস পরিবারের জার্নি নিয়েই আজকের মুভিতে শুধু কাহিনী দেখানো হয়নি, বরং এক বাস্তবতার চিত্রও তুলে ধরা হয়েছে। মুভিতে যারা পরিবার সেজেছে এত সুন্দর, তাদের কেমিস্ট্রি ছিল অসাধারণ। সবাই সবার জায়গা থেকে বেস্ট অভিনয় করেছে। এসব মুভির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট ভিতরের কিছু কিছু ছোট ছোট সিন, যেগুলো মুভির সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাই আমি সেই ব্যাপারগুলো এক্সপ্লেনে তুলে ধরবো। এতে ভিডিও রান টাইম একটু বেশি হতে পারে, জানি এতে কারো প্রবলেম নেই, কিন্তু কিছু লেজেন্ডরা রয়েছে যারা বলবে এত লম্বা ভিডিও দেখার চেয়ে তো ফুল মুভি দেখাই ভালো। তো বস, পারলে আপনি ওইটাই দেখুন, কেউ আপনাকে নিষেধ করেনি। আমি মুভির এক্সপ্লেন করছি, সার মর্ম বলছি না। কথা বলছিলাম 2023-এ মুক্তি পাওয়া কমেডি ড্রামা মালয়ালম মুভি নাম ফায়ালিমি এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় এক মুরব্বীকে ফোকাস দিয়ে। দাদুর নাম জনার্দন চন্দ্রন। বাস থেকে নেমে স্টেশনের ভিতরে যায়, তারপর ট্রেনের টিকিট নিয়ে সামনের দিকে যাচ্ছে, থেমে যায়। ক্যামেরা ঘুরালে আমরা পুষ্টিহীন এক জায়েদ খানকে দেখি, যে ফোনে বলছে পেয়েছি, দাদু চেয়ে আছে। এ বলে, দাদু এটা নিয়ে কতবার হলো তোমার বলো তো? দাদু এদিকে যেতে থাকলে সে সঙ্গে সঙ্গে যায়, আবার এদিকে যেতে থাকলে সেও এদিকে যায়। দাদু বলে, আরে ইয়ার কি সমস্যা তোদের? আমায় একা কেন যেতে দিস না? আমি একা যেতে পারবো, কিছু হবে না আমার। সে চেয়ে থাকে, আর পরের সিনে আমরা দেখি দাদুকে নিয়ে ফিরছে। পরিচয় করিয়ে দিই, বাচ্চার নাম অভিজিৎ চন্দ্রন, দাদুর ছোট নাতি। একটু পর অটো একটা কারখানার সামনে এসে খাড়ায়। সামনে আসে আবির মা মঞ্জু পিল্লাই, অর্থাৎ রেমা চন্দ্রন। কিরে তুই ফোন ধরিস না কেন? ভাগ্যিস সুমিতা আমায় বলেছিল। আবি তার মায়ের থেকে ভাড়ার টাকা চায়। আন্টি টাকা বের করতেই আবি 200-এর কাছে 400 নিয়ে নেয়। দাদুকে নিয়ে বাড়িতে যাচ্ছে। এদিকে ক্যামেরা এন্ট্রি করায় মুভির লিড ক্যারেক্টার, একদম ন্যাচারাল অ্যাক্টিং এর জন্য যাকে সবাই চেনে, বাসিল জোসেফ অর্থাৎ অনুপ চন্দ্রনের। আমরা আনু বলে ডাকবো, ওকে? তো আনু একজন ডাবিং আর্টিস্ট। বিখ্যাত এক টিভি সিরিয়াল হে সুলোচনার হিরোর ভয়েস সে দেয়। এটা তার ফ্রেন্ড কাজ করছিল, ফোন আসে, বের করে দেখে। এদিকে বাইরে আমরা দেখি আবি তার দাদাকে নিয়ে এখানে। দাদুকে বলছে, তোমার কি সমস্যা দাদু বলো তো? পালিয়ে যাওয়া যদি জীবনের সমাধান হতো তাহলে সবার আগে আমি এই বাড়ি থেকে পালাতাম। আনু আসে, কি দাদু এত সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছিল শুনি? আরে কেন এভাবে পালাও তুমি বলো তো? বলেছি তো আমি তোমায় নিয়ে যাব। দাদু বলে, হয়েছে, তোকে আর ফালতু কথা বলতে হবে না। তো আনু দাদুর বড় নাতি, মানে আবির বড় ভাই। আনু আবিকে বলে, কিরে তুই দাদুকে এখানে এনেছিস কি করতে? আবি বলে, ব্রো আমার কাছে অটোর ভাড়া নেই, কি করবো? আনু বলে, তাই বলে 2 কিলোর রাস্তা তুই 5 কিলো আনবি? ক টাকা ভাড়া? আবি বলে, 300 দাও, বাকিটা আমি দেখছি। মানে বুঝতে পারছেন, আবি একটু এমন ফিটিং মিটিং দিয়েই চলে। পরিবারের ছোট ছেলেরা একটু এমনই হয়, বাট ব্যাপারটা মজার না। যাক, দাদুকে নিয়ে বাড়িতে এসে আবার দাদুর থেকেও টাকা নেই। অটোওয়ালা তো হা করে দেখছে, বাপরে এ ছেলে তো মহা চিটার। ক্যামেরা বাড়ির ভিতরে এনে এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার জগদীশ সাব অর্থাৎ চন্দ্রন কাকুর। টিভি ছেড়ে আরামসে ঝিমাচ্ছে। আবি এসে ডাক দেয়, বাবা কি হচ্ছে এসব? এ দেখো তোমার বাবা আবার চলে যেতে লেগেছিল, আর তুমি আরাম করছো। কাকু দাদুকে বলছে, এমন করার কি দরকার বাবা? বারবার এভাবে কেন পালাতে যান? আবি কলেজের জন্য বের হয়ে যায়। দাদু কিছু বলছে না, চুপচাপ আছে। দাদু আবার তার মার দিয়ে এসব খুব সুন্দর করে বানাতে পারে। যাক, বাড়ি থেকে সবাই চলে গেলে একটু পর কাকুও বের হয়ে যায়। তো আনুর বাবার একটা প্রেসের দোকান রয়েছে, যেটা আর চলে না, কিন্তু কাকু রোজ সেটা খোলে আর তার ফ্রেন্ড চাকুর সঙ্গে মিলে বসে বসে ডাবের পানি খায় এখানে। তারপরে সারাদিন এখানে বসে বসেই কাটায়, এটাই তার রুটিন। আনুর মা একটা ডিজিটাল প্রেসে কাজ করে। একটা বিয়ের ছাপ দেখে তার ছেলের কথা ভাবে যে আনুর বিয়ে কবে হবে। আবির কলেজ শেষ করে ইউকে যাবে, তাই একটু মনোযোগ দিয়েছে পড়াশোনায়। আবির একটা গার্লফ্রেন্ডও রয়েছে যে ইউকে তে থাকে। আবি মূলত এর জন্যই বাইরে যেতে চাইছে। মিডল ক্লাস পরিবার, তাই 2 ভাই একই রুমে থাকে। মাঝে মাঝে ফ্যান এমন হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে তারপর সুইচ দিতে হয়, তা না হলে চলে না। তো এই হলো মধ্যবিত্ত চন্দ্রান পরিবার। সিন পরের দিন সকালে আনুদের পাশের বাড়ির এক মুরব্বীকে দেখায় যে এইদিকে কি যেন দেখছে। তার তবিল থেকে একটা মার্বেল না কি যেন বের করে চটকা দেয়। আর তার কিছুক্ষণ পর আমরা দেখি দাদু জানানায় এলো, কিরে তুই বেঁচে আছিস? ওরা কই? দাদু বলে, সবাই ব্যাংকে গেছে। তো ইনারা মূলত খুব ভালো বন্ধু। এই দাদু বলে, আবার ধরা পড়লি কি করে? দাদু বলে, আরে বলিস না, সারা টিকিট নিতে গিয়ে আমার বৌমার সঙ্গে কাজ করে একটা মেয়ে দেখে ওকে বলে দেয়। দাদু বলে, আচ্ছা ঠিক আছে, কি আর করার, চিন্তা করিস না, আমরা আবার কোনো না কোনো রাস্তা অবশ্যই খুঁজে বের করব। আর এবার যাওয়ার সময় আমি তোকে 100 টাকা দেবো, স্টেশন থেকে কলা আর বাদাম মাখা নিয়ে আনিস তো আমার জন্য। বুড়ো হওয়া অবধি 2টা বন্ধু একসঙ্গে থাকা, এটা একটা ভাগ্যের ব্যাপার। যাক, সিন একটা ব্যাংকে আসে, যার ম্যানেজার এক এক করে পরিবারের সবাইকে দেখছে। তারপর কাকুকে বলে, তুই প্রেসের নামে, আপনি বাড়ি বানানোর নামে, তুমি এগ্রিকালচারের নামে, আর তুমি গোল্ডের নামে লোন নিয়েছো। আর কি কোনো লোন নেওয়া বাকি আছে? সব লোন আমি দিয়েছি, তাহলে কিস্তির বেলায় কেন তোমরা ঝামেলা করছো? শোনো, অনেক হয়েছে, এ সব ঝামেলা মিটে যাবে, একটা উপায় আছে। কাকু বলে, সব ঠিক হয়ে যাবে বলে সে উঠে যায়। ম্যানেজার বলে, ভাবি আমি ওর ফ্রেন্ড, ওকে ভালো করেই চিনি, ওর কিন্তু প্রেস বিক্রি করার কোনো মত দেখছি না। কেউ কিছু বলে না, বাট আনুর ফেসে রাগের একটা রেশ টিকে দেখা যাচ্ছে।
সিন পরের দিন বিকালে আসে, আনু অফিস থেকে ফিরলে আবি বলে, যাও কেউ তোমার অপেক্ষা করছে। আরে উষা আন্টি, আপনি কি খবর, কোনো খবর আছে নাকি? আন্টি বলে, বেটা শুধু খবর না, সুখবর এনেছি। ওই মেয়ে তো বিয়েতে রাজি হয়ে গেছে। কোন মেয়ে? আন্টি বলে, আরে আমরা সবাই মিলে দেখতে গেলাম না। আনু বলে, ও কিন্তু সে তো না করেছিল, আজ 3 মাস পর আপনি বলছেন সে রাজি। হ্যাঁ বলতে কি 3 মাস লাগে? আন্টি বলে, বেটা তখন মেয়ের এক্সাম ছিল, তাই টেনশনে ছিল, এখন সে টিচার হয়ে গেছে। আনু বলে, দেখুন আন্টি, আমি ওনাকে পরে মেসেজও করেছিলাম, উনি মেসেজ সিন তো করেছেন কিন্তু রিপ্লাই করেনি, এখন হুট করে বলছেন রাজি হলো। আন্টি বলে, বেটা মেয়ে টিচার, এর থেকে ভালো ঘর পাবি না, রাজি হ। সে তো রাজি হবে না, কারণ বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে বারবার অপমানিত হয়ে তাকে ফিরে আসতে হয়। এই অবধি সে 15টা মেয়ে দেখেছে, কিন্তু কোনো জায়গায় কথা আগে বাড়েনি। তার মায়ের কথা, এবার তো মেয়ে রাজি হয়েছে, তাহলে তুই করবি না কেন? খরচ নিয়ে চিন্তা করতে হবে না, আমি দেখছি। আনুর বাবা বলে, নিজে ইন্টার অবধি পরে একটা টিচার মেয়ে পাচ্ছে, তারপরে কিছু মানুষের মন ওঠে না। আনু আর তার বাবার আবার একদমই মেলে না, সুযোগ পেলে দুজন ঝগড়া করতে থাকে। যাক, আনু রাগটাগ করে রুমে চলে যায়। একটু পর আভি আসে। ভাই একটা কথা বলার ছিল। বল। আভি বলে, ছোট ভাই হিসেবে তো আমার এটা জানার দায়িত্ব। আরে কি হয়েছে সেটা বল। আভি বলে, ভাই এই অবধি তুমি 15টা মেয়ে দেখলে, একটাতেও কাজ হলো না, সত্যি করে বলো তো তুমি সমকামী মানে গিয়ে নাও তো? আনু তো হা। আবে কি যাতা বলছিস বে? আনুর রাগ দেখে আমি বুঝতে পারে না তার ভাই ঠিকই আছে। সকালে আবার আন্টি জিজ্ঞেস করে, বেটা ওরা ফোন করেছিল, কি বলবো? আনুর অভিযোগ, মেয়ে এতদিন পর কেন রাজি হলো, আগে কেন হয়নি? অফিসে এসে ভাই তার কাজে লেগেছিল, হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসে, দেখে ওই মেয়ে মানে যার সঙ্গে বিয়ের কথা চলছে সে ভয়েস পাঠিয়েছে। মেয়ে বলেছে, সরি আমি আসলে পড়াশোনা নিয়ে বিজি ছিলাম তো, তাই বিয়ে নিয়ে ভাবতে চাইনি, এই জন্য কথা বলিনি। এবার আর ছেলেকে কে থামায়? শুরু হয় চুলকাচুলকি। কাজ ছেড়ে ভাই ফোনেই লেগে থাকে। এটা লক্ষ্য করে তার ফ্রেন্ড বলছে, কি রে কি হলো এর, মেয়েটি পটিয়েছে নাকি? মেয়ের ছবি বড় করে দেখে, আর তারপর তার ফেসে যে একটা অনুভূতি দেখা যায়, উফ কঠিন। যাক, এরপর ক্যামেরা কয়েকদিন আনুকেই ফলো করে, যে এখন আর এদিক সেদিক দেখে সময় পার করে না, সারাক্ষণ ওই ফোনের সঙ্গেই লেগে থাকে। খুব জোরসে কথা চলছে, ছেলে আজকাল অনেক খুশিও থাকে। এভাবে কয়েকদিন কেটে গেলে আন্টি জিজ্ঞেস করে, বেটা কি হলো, তুই তো ডিসিশন জানালি না, এখন কি আর ছেলে না করে? বলে, ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো তাই করো। আনুর ফোনে লেগে থাকা দেখে তার বাবাও অবাক, এর কি হয়েছে? যাক, এর সঙ্গে আরো কিছু সময় পেরিয়ে অবশেষে সেই দিনে আসে। সবাই এসেছে, মানে ফাইনাল কথা বলতে এসেছে। দেখেছেন ছেলে কেমন নজ্জায় নাল হয়ে গেছে। তো এই হলো ভাইয়ের হবু বউ, নাম আন্নাঘা, একজন স্কুল টিচার। যাক, অনুষ্ঠানের কথাবার্তা হয়। মেয়ের একটা ছবি আন্টি নিয়েছিল, সেটা তার কলেজদের দেখায়। সবাই বলে মেয়েটা বেশ কিউট। ওদিকে বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে, মেয়েকে তার পছন্দ, তো ভাই কি করে, সুযোগ পেলে যে কোনো বাহানায় দিদিকে দেখতে তার স্কুলে আসে। আন্নাঘা বুঝতে পারে, বাট এটা তো মজারই একটা ব্যাপার, তাই না? যার সঙ্গে বিয়ে হতে চলেছে সে যদি বিয়ের আগে একটু তাকে ভালোবেসে ফেলে, তাহলে এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে? যাক, সব ঠিকঠাক আছে। একদিন ভাই লক্ষ্য করে তার পেটের ভুঁড়ি একটু বেড়ে গেছে। নতুন বিয়ে করছে, একটু যদি ফিট না থাকে তাহলে কেমন লাগবে? ভাই শুরু করে চিকনা হওয়ার খাটনি। আমি দেখে তো অবাকই। ও ভাই, জায়েদ খান হতে চাইলে পাশে জিম আছে, ওখানে যাও, এখানে আমার জিনিসগুলো নষ্ট করো না, যাও। পরে ভাই জিমেই ভর্তি হয়ে যায়। একদিন একটু হাফ কেজি ডাম্বল ওঠানামা করেই পেটের ভুঁড়ি দেখতে থাকে কতখানি কমে গেল। কপাল। যাক, বাকি প্রস্তুতিও চলছে। দাদু বসে বসে খেলনা বানাচ্ছে। আনু আসে, তার মনে তো লাড্ডু ফুটছে। দাদু বুঝতেই পারছে, কিরে কি হয়েছে? আনু বলে, না দাদু কিছু না, বলছিলাম যে বিয়ের কাজ বা সব শেষ হতে দাও, আমি তোমায় কাশি নিয়ে যাব। আন্নাঘা বলেছে ওখানে নাকি দেখার মতো অনেক জায়গা আছে। দাদু বলে, অনেক জায়গা আছে, চল চল। বিয়েতে বেশি সময় তো বাকি নেই, তাই আনুর মা বাড়িঘর পরিষ্কার করতে একটা লোক ডেকেছে, যার কাজের টাকা সে রেখে গেছে অমুক জায়গায়। সেটা কাউকে ফোন করে বলছে যে তার থেকে ভালো করে কাজ করে নিও। সেই লোকটা এলে কাকু কি করে, তাকে পাঠিয়ে দেয়, বলে কাজ নেই, তুমি যাও। এরপর কাকু তার ফ্রেন্ড চাকোকে ডাকে, এই ব্যবস্থা হবে, চলে আয়। সে মালের নেশায় আসে। কাকু তাকে নিয়ে নিজেই বাড়ি পরিষ্কার করতে শুরু করে। এগুলা কথা বাড়ে। এই হলো খোরদের অবস্থা। খাবারের টাকা জোগাড় করতে এরা যা খুশি তা করতে পারে। দেখ, বাড়ির কাজ বাড়ির লোকই করছে, এতে কি সমস্যা? এটা বলে মনকে সান্ত্বনা দিয়ে সব ঘষে ঘষে পরিষ্কার করতে করতে দুজন হাঁপিয়ে যায়। তারপর কাকু বলে, শালা ছেলেটাকে পাঠিয়ে দিয়ে ভুলই হয়েছে। চাকু বলে, কি ভুল হয়েছে? না না কিছু না, তুই ঘষ। সিন একদিন সামনে আসেন। আনু কাজ শেষে আবারও ফোন নিয়ে বিজি হয়ে যায়। না জানি কি কথা চলছে দুজনের মাঝে, ছেলে একেবারে গুলগুলা হয়ে যাচ্ছে। এখানে রাস্তার এপার দাঁড়িয়ে এক বড় হাতের এবিসিডি আনুকে দেখে যাচ্ছে। প্রথমে আনু ব্যাপারটা নর্মালি নাই, বাট এই ভাই সাহেব নজর সরাচ্ছে না। আনুর ব্যাপারটা সন্দেহজনক লাগে, কিন্তু গায়ে লাগায় না। লাগাবে কি করে? তার মনে তো মেট্রো রেল চলছে। তার ফ্রেন্ড আসে, চল লাঞ্চে যাব। আনু আবার একবার লক্ষ্য করে, দেখে লোকটা সেখানে নেই, বাট নিচে এলে আমরা দেখি লোকটা এখানেও। আনু তার মতো চ্যাটিং করতে করতে যাচ্ছে, লোকটা ফলো করছে। একটু পর আনু দেখে লোকটা তাকে দেখেই যাচ্ছে। আনু ভাবছে, এ শালা কে বে? একটু পর যেই লোকটা আনুকে ডাকে, আনু, একটা ট্রাক এসে তাকে মেরে দেয়।
কি হলো? আরে লোকটা আনু বলে ডাকলো মনে হচ্ছে। তার ফ্রেন্ড বলে এখানে থাকা যাবে না, চল। আনু বলে আরে ছেলেটা অনেকক্ষণ থেকে আমাকে ফলো করছিল। আরে বোকা, এখানে থাকলে ঝামেলা হবে, চল, চলে যায়। সিন এখান থেকে 2 দিন সামনে আসে এঙ্গেজমেন্টের দিনে। কাকু একটু ফিটফাট হচ্ছে, ওদিকে দাদুও রেডি হয়েছে, তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। তার ফ্রেন্ড বলে বাহ, তোকে তো বেশ স্মার্ট লাগছে বে। দাদু বলে তোকে যে বললাম চল আমার সঙ্গে। দাদু বলে না রে, এখন না, বিয়েতে যাবো নি, তোরা ফিরে আয় যা। যাক, সবাই মিলে বেরিয়ে পড়ে। খানিকক্ষণ পর মেয়ের বাড়িতে চলে আসে। এরা ভিতরে যাক, ততক্ষণে ক্যামেরা এখানে আসে। ওই যে হিটম্যান আনুকে ফলো করছিল, অ্যাক্সিডেন্টে তার হাতে চোট লেগেছে। তার বন্ধুরা বলছে ভাই আজ কিছু একটা করতেই হবে, তা নাহলে মিস হয়ে যাবে, চলো আমরা তোমার সঙ্গে আছি, চলো। তাদের উস্কানিতে ছেলে হাতে বোতল নিয়েই চলে আসে বিয়ে বাড়িতে। এদিকে সবাই রেডি, এখন এঙ্গেজমেন্ট হবে, সব ঠিকঠাক। ক্যামেরাম্যান রেডি, আন্টি আঙ্গুলে পরানোর সঙ্গে সঙ্গে সে ছবি উঠাবে, এখন ক্লিক দিতে যাবে, সে এসে তাকে সরিয়ে দেয়। ছেলেটাকে দেখে আনু আন্নাকা দুজনের হাসি গায়েব হয়ে যায়। ভাইসাব একটা থাপ্পড় মারে আর স্ক্রিন কালো হয়ে আবার ফিরে এলে দেখি আনু চোখ বন্ধ করে দাঁতের উপর দাঁত দিয়ে আছে থাপ্পড় খেতে। বাট না, চিল্লাচিল্লি পিছন থেকে আসছে, মানে সে আন্নাকাকে মেরেছে। হাই হাই, লোকজন তো তাদেরকে ধরেছে, আনু বুঝতে পারছে না এটা কি হলো। ভাইসাব চিল্লানো শুরু করে, শুনুন সবাই, ওই মেয়ে 5 মাস ধরে আমার সঙ্গে সম্পর্কে ছিল, এখন অন্যকে বিয়ে করছে, ওর সঙ্গে আমি রোজ দেখা করতাম, বলুন ওকে। আমি কোথা থেকে যেন এসে চেয়ার দিয়ে একটা বাড়ি দেয় যাতে সে বেহুশ হয়ে সেখানেই পড়ে যায়। হলো বিয়ের বাত্তিগুল। সবাই থানায় আসে। অফিসার বলে মেয়ের পরিবার কমপ্লেন করেছে, আপনারাও করুন, তাহলে কেস স্ট্রং হবে। আবিকে বলে আর তুমি একটু সাবধানে থেকো, কারণ ওরা মাওয়ালি ছেলে পেলে। আনুর মনে কি যে চলছে, সে রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। বাড়িতে সবাই তো টেনশন করছে। একটু পর আনু এসে রুমে ঢোকে। বাইরে আত্মীয়রা বিভিন্ন কথাবার্তা বলছে, আত্মীয়দের কাজে তো উল্টাপাল্টা বলা। আনুর আরো রাগ হয়, সে দরজা লাগিয়ে দেয়। এরা মনে করে সে হয়তো উল্টোপাল্টা কিছু করবে, সমানে ডাকতে শুরু করে, বেটা, আরে বেটা, মেয়ে আরো দেখা হবে, দয়া করে দরজা খুল, উল্টোপাল্টা কিছু করিস না, ওই কেউ জানলা দিয়ে দেখ তোরে। কিছুক্ষণ পর আনু দরজা খুলে দেয়। এরা দেখে সে তো নর্মালি রয়েছে। কি হয়েছে? একজন আবার জানালাও ভাঙা শুরু করেছে। আন্টি আস্তে করে কাকুর দিকে তাকায়। কাকু মনে মনে আর কত নাটক যে দেখবো। রাতে আন্টি আর ঘুমাতে পারে না, চেক করে বারবার যে আনু ঠিক আছে কিনা, কারণ খুব ছোট কোনো ঘটনা এটা না। পরদিন সকালে আনু নাস্তা না করে কারোর সঙ্গে কথা না বলে বের হয়ে যায়। এখন আনুর চারপাশটা ঠিক তেমন হয়ে যায় যেমন কারো একটু বদনামি ছড়ে গেলে তার যেমন মনে হয় যে সবাই বুঝি তাকেই দেখছে। এর আগেও সবাই তার দিকে তাকিয়েছে, কিন্তু তখন নর্মাল মনে হয়েছে, বাট এখন মনে হচ্ছে সবাই ভিন্ন নজরে দেখছে। কাজের প্রতি তো মন না বসারই কথা। তার ফ্রেন্ড বুঝতে পেরে একটু ব্রেক নিতে বলে। ওদিকে এদের সময়টাও যেন থমকে গেছে। আবি কলেজ থেকে বের হতেই দেখে ওই ছেলেগুলো তাকে ফলো করছে। আন্টি আন্নাকাকে কল দিতে চাইছে, কিন্তু পারছে না। 2 দিন এভাবেই পার হয়। আনু মুড অফ করে স্টুডিওতে বসেছিল, খবর আসে কেউ তার সঙ্গে দেখা করতে এসেছে। বাইরে এলে দেখে আন্নাকা বলে কেউ তার মতো করে কিছু বললো আর তাই হয়ে গেল। 2-4 দিন মেসেজে হাই হ্যালো হয়েছে, কথা হয়েছে, ভালো মনে ফ্রেন্ডলি জাস্ট কথা বলেছি, তাতে কি রিলেশন হয়ে গেল? যদি এমন কিছু হতো আমি তোমায় আগেই বলতাম। ভেবেছি তুমি আমায় কল করবে, কিন্তু তুমি তো উল্টো আমার নাম্বারই ব্লক করে রেখেছো। আচ্ছা, বিয়ের পর যদি এমন কিছু হতো তাহলে কি করতে? আমাকে ছেড়ে দিতে? আনু জাস্ট চেয়ে আছে, কি আর বলবে। আন্নাঘা রিং খুলে রেখে সেখান থেকে চলে যায়। আনু বুঝতে পারছে আসলেই তো আমি তো এভাবে ভাবিনি, কিন্তু পুরো ব্যাপারটা একঘেয়েমি হয়ে গেছে। তাই আনু তার ফ্রেন্ডকে বলে সে 7 দিনের জন্য কাল থেকে লিভ নেবে। আগামী 7 দিনের ড্রাইভিং তো করাই আছে, তো আমি একটু 7 দিন থাকবো না বলে সে বের হয়ে যায়। একে তো বিয়ে ভেঙেছে, ওপর থেকে সে বোকামি করেছে, আবার এতদিনের সব কষ্ট সবকিছু মিলে আনুর মনে একটা ফ্রাস্ট্রেশন বাসা বেঁধেছে। ট্যাঙ্কির ভিতরে মাথা ঢুকিয়ে সমানে চিল্লায়, তারপর কান্না করতে থাকে যে তার সঙ্গে কেন এমন হয়। এভাবে সে তার সব ফ্রাস্ট্রেশন বের করে দিয়ে ছেলে একেবারে ইজি হয়ে যায়। বাড়ির পরিবেশটাও চুপচাপ, তাই রেগে যায় যে বিয়েই তো ভেঙেছে, এমন মরার মতো থাকতে হবে কেন সবাইকে? আমার কিছু হয়নি, আমি ঠিক আছে। তারা কথা বলছে। চাকো দাদাকে নিয়ে আসে, রাস্তা থেকে ধরে আনলাম, আবার পালাচ্ছিল। আনু সুযোগ পেয়ে তার বাবাকে মিন করে শোনায় যে এখানে তো কারো কোনো পরোয়া নেই, দাদু কবে থেকে কাশি যেতে চাচ্ছে, কিন্তু কে শোনে কারো কথা? দাদু বলে অন্যকে বলছিস কেন, তুইও তো নিয়ে যেতে পারিস না। আনু বলে হুম যাবো, অবশ্যই যাবো, অফিস থেকে আমি ছুটি নিয়েছি, কালকে আমরা কাশি যাবো। আন্টি বলে কি কাশি? কাশি মনে হচ্ছে নাম তুমি শোনোনি আগে? আন্টি বলে না, বলছি যে বিয়ে ভেঙেছে বলে কাশি কেন যাবি বেটা? আনু বলে মা, বিয়ে ভেঙেছে এই জন্য নয়, দাদু যেতে চাইছে তাই আমি ট্রেনের টিকিট কাটছি, কে কে যাবে বলো, আমি কিন্তু কাউকে বলতে যাবো না। দাদু তো খুশি। কি সত্যি? এখানে আনু যে একটা রিয়াকশন দেয়, অসাধারণ লাগে। রাতে আন্টি কাকুকে যাওয়ার কথা বলার আগে কাকু বলে আমি যাব না, এখন যদি সবাই বাড়ি থেকে চলে যায় লোকজন কি ভাববে? আন্টি বলে আরে আমরা তো জাস্ট বাবার জন্য। কাকু রেগে যায়, বলেছেন আমি যাব
না, তোমরা চলে যাও। ওদিকে আবি বাইরেই ছিল, নাস্তা বাস্তা করছে, দেখে ওই ছেলেগুলো আবার তাকে ফলো করতে করতে এখানে এসেছে। এখন সে তো একা, এখানে থাকলে তো খবর আছে, সে দে দৌড়, পিছে এরাও দৌড়াতে দৌড়াতে আবি বাড়ির দিকে আসে। কাকু তো বাইরেই বিড়ি ফুকাচ্ছে। আবি এসে বাসায় ঢোকে, ছেলে পেলে কাকুর ভয়ে আর বাসায় না ঢুকে সেখান থেকে চলে যায়। আবি দরজা মরজা লাগিয়ে ব্যাগ গোছানো শুরু করেছে। কাকু এদিকে দেখে যে দাদুও ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। কিরে সবাই যাচ্ছে, চাকর কাছে ফোন করে 2000 টাকার ব্যবস্থা করতো। আবি তার বন্ধুদের ফোন করে বলছে সে তাদের বাড়ি গিয়ে থাকবে। তখনই দরজার নক পড়ে, এই সেরেছে। আবি তো ভয় পেয়ে যায়, আজ বুঝি তার খবর আছে। ভয়ে ভয়ে দরজা খুলে দেখে তার ভাই। কিরে কি হয়েছে তোর? আবি বলে কই কিছু না তো। আনু বলে তো ঘামছিস কেন, ফ্যান নষ্ট হয়েছে? আরে না এমনি। আনু বলে শোন, আমরা কাল কাশি যাব, তো তুই যাবি? গেলে চল, জোর নেই। আবি সঙ্গে সঙ্গে ব্যাগটা উঠিয়ে নেই, চলো ভাই চলো আমরা কাশি যাই। আনু তো হা, এ দেখি আগে থেকেই রেডি। যাক, পরের দিন যে যার ব্যাগটা গুছিয়ে নাই, দাদু তার ফ্রেন্ডের কাছে যায়। দাদু বলে কিরে ফাইনালি যাচ্ছিস তাহলে? যাক, তোর মনে আশা পূর্ণ হলো নে। এই জন্যই বলে মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়, সাবধানে যাস। দাদু বলে আরে তুইও চল না আমার সঙ্গে। ওই দাদু বলে কেন মজা করছিস দোস্ত, আমি কি যেতে পারি? তুই তো যাচ্ছিস, তোর মাধ্যমেই মনে কর আমিই যাচ্ছি, চল যা। দাদু বলে ঠিক আছে থাক, তোর জন্য কাশির সব থেকে ভালো খাবার নিয়ে আসবো, নিজের খেয়াল রাখিস বলে একে অপরকে টাটা দেয়। দাদু চলে গেলে আমরা এই দাদুর চোখে মুখে দেখতে পাই যে তার ভিতরটা আসলে কেমন করছে। সেও যে কাশিতে যেতে ছটফট করছে বোঝা যাচ্ছে, কিন্তু উপায় তো নেই। আর বাচ্চাদের হাতে এত সময় কোথায় যে বাবাকে তার পছন্দের জায়গায় নিয়ে যাবে। যাক, এরা বেরিয়ে পড়ে। কাকু তার প্রেসের দিকে একটু চেয়ে আছে। একটু পর স্টেশনে পৌঁছে, ট্রেন এলে উঠে পড়ে। খাবারের সময় হলে খেতে বসে। যায়নি যেহেতু লম্বা, তাই খাবার সঙ্গে এনেছে, সেটাই খাচ্ছে। আবিকে খেতে ডাকলে সে বলে আমি ওসব খাবো না, বিরিয়ানি খাবো আমি। কাকু বলে এখন খেয়ে নে, এখানে কিন্তু আর কিছুই পাবি না। উপায় না পেয়ে আবি সেগুলোই খেতে শুরু করেছে। তখনই বিরিয়ানিওয়ালা এসেছে, বিরিয়ানি বিরিয়ানি সামন দিয়ে যায়। বেচারা তার বাবার দিকে চেয়ে থাকে। ট্রেন চলছে, যেতে যেতে ট্রেন যেখানে যেখানে থামছে কাকু আন্টিকে বলে এখানে অমুক খাবার খুব ভালো, খাবে তুমি? আন্টি না করে, কাকু একাই গিয়ে সেটা খেয়ে নেয়। আবার কোন স্টেশনে থামলে সেখানেও আবার কিছু খায়। ট্রেনে যারা জার্নি করেছেন আপনারা তো অবশ্যই জানেন, ট্রেন থামলে মাঝে মাঝে স্টেশনে নেমে একটু গোয়েন্দারি করতে কিন্তু ভালোই লাগে, তাই না? আবার ট্রেনের সঙ্গে যেতে যেতে বেশ ভালো ভালো কিছু দৃশ্যও দেখা যায়। যাক, রাত হয়েছে, আবার একটা স্টেশনে থামলে আন্টি বলে কি এখানে নামবে না? এখানে কোনো ফেমাস খাবার নেই? কাকু বলে না গো, আর খাওয়া যাবে না, পেটের সমস্যা হচ্ছে। আন্টি মুস্কি একটা হাসি দেয়, এই জন্যই আন্টি খায়নি। যাক, ট্রেন ছেড়ে দেয়। চলতে চলতে আবার একটা স্টেশনে থামে। ব্রেকের ঝাঁকিতে কাকুর ঘুম ভাঙে। আন্টি বাথরুমে যাবে, তাই কাকুও ওঠে। স্টেশনে এক পিচ্চি চা চা বলে ডাকছে। কাকু যায়, বেটা চা আছে? স্যার, চা খাই। 20 টাকা বিল হয়েছে। কাকু 500 টাকার নোট বের করে দেয়। পিচ্চি কি করে, সেটা নিয়ে সেখান থেকে দে দৌড়। কাকু পিছু নেয়। পিচ্চি তো ব্রিটিশ, সে যাচ্ছে, পিছনে কাকুও দৌড়াচ্ছে। এদিকে আন্টি বাথরুম থেকে বের হয়ে দরজায় এখানে দাঁড়ালে দেখে কাকু দৌড়াচ্ছে। তখনই আবার ট্রেন ছেড়ে দেয়। আন্টি রাখে, আবে হিরো আলম কি করছিস বে, ট্রেন ছেড়ে দিয়েছে। ওই কাকু আর পিচ্চির পিছু না নিয়ে এবার ট্রেন ধরতে দৌড়াচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, কাকু দৌড়ের উপর আছে। এখন কি হবে? আশেপাশে দরজাগুলো লাগিয়ে দেওয়া। আন্টি হাত বাড়িয়ে দেয়, আরে তাড়াতাড়ি আমার হাত ধরো। কাকু কোনো মতে আন্টির হাত ধরে। এবার যেই তার হাতে জোর দেয়, আন্টির বাম হাত ট্রেন থেকে ছুটে যায়। ব্যাস, স্লো মোশনের সিনটা উফ, এনজয় করুন। মিউজিক। বরিশালের লঞ্চে উইঠা লইব কেবিল রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। আচ্ছা, ওদিকে আবার আনুর চোখটাও খুলে যায়, দেখে মা সামনে নেই। জানালা দিয়ে দেখতেই তারও হুঁশ উড়ে যায়। লাফিয়ে নামে, আবিকে ডাকে, আবে মা বাবা ছুটে গেছে, তাদের আয়। আনু ট্রেন থেকে নেমে দৌড় দেয়। তার মায়ের পায়ে আঘাত লেগেছে। ওদিকে আবিও নামে, তাদের উঠিয়ে নিয়ে যাবে। আরে চলো চলো চলো। বাট ততক্ষণে ট্রেন পগার পার। এরা যতই দৌড়াক তাই কি আর কাজ হয়? ট্রেন চলে যায়। কপাল, সবই কপাল। ভাবছে এটা কি হলো। স্টেশন মাস্টার আসে, আপনারা কি এখানে কি করছেন? আনু বলে স্যার আমাদের দাদু মিসিং। মিসিং তো এখানে কি করছেন, থানায় যান। আনু বলে না না স্যার, মিসিং বলতে দাদু ট্রেনে রয়ে গেছে, আমাদের ট্রেন ছুটে গেছে। মাস্টার বলে ও বেটা, তাহলে সে মিসিং না, মিসিং তোমরা। এরা আর কি বলবে। মাস্টার জিজ্ঞেস করে আপনারা কোথায় যাবেন? আনু বলে বারাণসী, কাশী। ও বানারস, এখন তো সরাসরি কোনো ট্রেন পাবেন না। আমি একটা কাজ করি, সামনের স্টেশনে আপনাদের দাদাকে নামিয়ে নিচ্ছি, আপনারা এখানে অপেক্ষা করুন, সকালে অটোতে করে সেখানে যেতে পারবেন। তারপর সেখান থেকে অটো করে অমুক জায়গায় যাবেন, সেখানে বাস পাবেন, সোজা বানারসে যাবেন। বলে মাস্টার চলে যায়। এদিকে কাকুর কোনো টেনশন নেই, সে কুকুরের সঙ্গে মজা নিচ্ছে। আনু রেগে যায়, হ্যাঁ মা এবার তো কিছু একটা বলো তুমি, কিভাবে একটা মানুষ এতটা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে? এক কথা দুই কথায় বাপ ছেলের মাঝে তর্কাতর্কি শুরু হয়। উপর থেকে আবিও তর্কাতর্কি শুরু করে। সবাই একে অপরকে দোষারোপ করতে থাকে। আন্টি বিরক্ত হয়ে একটা চিল্লানি দেয়, সবাই চুপ করো।
থেমে যায়। এরপর সকালে অপেক্ষা করতে করতে একটা অটো পেয়ে যায়। ওদিকে সব গাট্টি পোস্কা নিয়ে দাদু এখানে বসে আছে। খানিকক্ষণ পর এরা আসে। দাদুর তো মুড অফ। আন্টি বলে উনি চা খেতে নেমেছিল বাবা, তাই। দাদু বলে আরে আমাকেও ডাকতি, আমিও নামতাম, তোরা কেন আমার সঙ্গে এমন করছিস বলতো? আমি একা এলে ঘুমাতে ঘুমাতে কাশি চলে যেতাম, এখন কি হবে? আর কি, বাসে যেতে হবে। অটো নিয়ে সামনের দিকে যাচ্ছে। সামনে দুজনকে দেখুন তো, হাসি পাচ্ছে না? যাক, অটো এক জায়গায় নামিয়ে দেয়। একটু পর একটা বাস আসে। যেহেতু বাস গ্রাম থেকে যাতায়াত করে, তাই গ্রামেরই সব লোকজন আর সবাই নিজেদের মতো করে আসা যাওয়া করে। লোকাল বাস, তাই যতটা পারে সবাই সামান নিয়েই বাসে ওঠে। বিড়ি খাওয়া, জর্দা মর্দা খাওয়া, মহিলাদের পান খাওয়া, মানুষের কত ধরন হতে পারে, কে কি বেশভূষাতে থাকে, সব ক্যামেরা একটু একটু করে আমাদের দেখায়। এরা সিট মিট পায়নি, দাঁড়িয়েই আছে। একটা লোক দাদুকে একটু বসার সুযোগ করে দেয়। এখানে কাকুর তাকানো দেখে তো বোঝা যাচ্ছে সেও একটু খাওয়ার ধান্দায় আছে। যাক, দাদুর কাছে একটা ডিমের খাঁচি চলে আসে, মানে কেউ রাখতে দিল আর কি। গাড়ি চলছে। একটু পর আন্টি এক মহিলার জর্দা খাওয়া দেখে মাথা ঘুরে ওঠে। মানে এমনিতেই সে বাসে চড়তে পারে না, উপর থেকে এত ভিড় আর সব গ্রামের লোক হওয়াতে সবার গায়ে একটু আলাদা আলাদা গন্ধ পাওয়া যাচ্ছে। আন্টি নামবে, আনু ইশারা করছে আর একটু থাকো, কোনো বাস স্ট্যান্ড এলে নেমে যাব। আন্টি কন্ট্রোল করে আছে, বাট যখন আপনি যদি এখন খাবার খেয়ে থাকেন তাহলে একটু ভিডিওটা সাবধানে দেখুন। তো আন্টি যখন দেখে মহিলাটার মুখ থেকে পানের পিক বের হয়ে গড়ে গড়ে যাচ্ছে, সে হাত দিয়ে মুছে আবার সেটা খেয়ে দেয়। ছি! আন্টি আর ঠিক থাকতে পারে না, মাঝ রাস্তায় নেমে যায়। কি আপনার ভিতরটা কেমন করে উঠছে না? তো এটাই আসলে বাস্তবতা, সচেতনতা আর সভ্যতার পার্থক্য এটাই। আবার তাদের দিক থেকে এটাও তাদের স্বাভাবিকতা। যাক, আন্টি তো বমি টমি করে শেষ, কাকুর এসবে কিছু যায় আসে না, সে তার দুনিয়ায় আছে। দাদু কই? পিছনে ঘুরে দেখে সে ডিমের খাঁচি নিয়ে বসে আছে। আর দাদু এসব কি? দাদু বলে আমায় কে জানি রাখতে দিল, নামার সময় চিল্লা পাল্লা করলাম, কেউ কথাই বললো না। আনু বলে রোদ থেকে সাবধানে রাখো, নয়তো বাচ্চা বের হয়ে আসবে। এখন কি হবে? কি আর হবে, সামনের দিকে হাঁটো, কোনো গাড়ি পেলে তার থেকে লিফট নিতে হবে। হাঁটা শুরু করে। একটু সামনে যাওয়ার পর কিছু লোক দেখে তাদের জিজ্ঞেস করে এখানে কোনো বাস পাবে কিনা। তারা কিছু বলে না, মানে এরা তো সাউথ ইন্ডিয়ান আর এসেছে নর্থ ইন্ডিয়াতে, তারা ভাষা বুঝতেও পারছে না, কিছু বলছেও না। একটু পর একটা ট্রাক্টর এলে লোকগুলো সেটাতে উঠে যায় আর একটা কথাও বলে না। কাকু এবার আগে হাঁটা শুরু করে, চলছে পায়ে হেঁটে প্রখর রোদের মাঝে। বাপ ছেলের মাঝে পাল্লাও চলছে, মাঝে একটু থামে, গাড়ি থামানোর চেষ্টা করে, সবাই ট্রাই করে, কিন্তু একটা গাড়িও থামাতে পারে না। বসে থেকে তো কিছু হবে না, চলো সামনের দিকে। হাঁটতে হাঁটতে এখানে এসে একটু রেস্ট নাই। আন্টি কাকুকে কথা শোনাচ্ছে যে এসব তোমার জন্যই হলো। কাকু বলে কি সমস্যা বলো তো? স্টেশনের ওখানে আনু আমার বাবা সাজার চেষ্টা করলো, এখন আবার তুমিও শাসন করছো। দাদু আবিকে বলে বেটা বেটা কি হয়েছে দাদু? এই নে, এটা রাস্তায় রেখে আয়। আবি হা, দাদু কি বলছো? এটা তো কাঁটা। দাদু বলে কাঁটা বলিস না পাগলে, অস্ত্র বল, অস্ত্র, ওদের দিয়ে কিচ্ছু হবে না, তুই যা, এটা রাস্তার মাঝখানে রেখে আয়। আবি বলে না না না, আমি এটা পারবো না, চাকা বাস্ট হয়ে গাড়ি এসে যদি আমার গায়ের উপর ওঠে তাহলে তো আমার পুরো জওয়ানিটাই বৃথা হয়ে যাবে। দাদু বলে বেটা ওদিকে দেখ, দেখেছিস, এবার ওদিকে দেখ, গাড়ি সবার আগে ওদের মারবে, তারপর আমাদের কাছে আসবে, ততক্ষণে কি আমরা থাকবো? চল যা, ওটা রেখে আয়। আবি বলছে শালা বরুতে দেখছি পাগল হয়ে গেছে। যাক, সে কাটা রেখে আসে। একটু পর দেখে একটা গাড়ি আসছে, এটা দেখে আবার আনুর কাছে একটা লাল গেঞ্জি ছিল, সেটা দিয়ে সে গাড়ি থামানোর চেষ্টা করতে যায়, বাট কোনোটাতেই কাজ হয় না। তার কিছুক্ষণ পর আবার একটা গাড়ি আসে, আর সে সোজা কাঁটা বরাবরই আসে। এই লাগবে লাগবে, বাট না, একটু আগেই থামে। লোকটা বলে কা হুয়ে ভাইয়া, ইয়া আসমান জমিন কে বিচ মে কাহে পড়ে হো? আনু আসে, ট্রেন মিস হয়েছে, কোনো গাড়ি পাচ্ছে না, প্লিজ হেল্প করুন, আমরা বেনারসে যাব, কাশিতে। ও ঠিক আছে, আমার গাড়ি ফাঁকায় আছে, চলো উঠে পড়ো। ধন্যবাদ ভাইয়া। আরে ধন্যবাদ দিয়ে কি মুড়ি খাবো? 500 টাকা পার পিস, 500 লাগবে, কোনো উপায় কি আর আছে? আনু সবাইকে উঠতে বলে। আমি বলছি দাদু এবার কি হবে? চাক্কা গেলে তো আমরা সবাই বিপদেই পড়বো। দাদু বলে আবে চুপচাপ সরিয়ে নিবি, কেউ দেখবে না। সবাই ওঠে, এরা আর উঠছে না। আরে কি হলো? ওঠ। না না কিছু না ভাইয়া, বলছিলাম যে আমি আগে বসি। আনু বলে না, গাড়ি আমি থামিয়েছি, আমি আগে বসবো, চল পিছে যা। আনুর কারণে আবি কাঁটাটা সরাতে পারলো না, অমনেই গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট দেওয়া হয়, এরা ভাবছে না জানে কি হয়। গাড়িওয়ালা কি করে, চাকা ঘুরিয়ে নিয়ে তারপর গাড়ি টান দেয়। আনু তার গেঞ্জিটাও নিয়ে নাই। এরা ভাবছে কি হলো, গাড়ি কিছু হলো না কেন? দুজন মিলে পিছনে তাকালে দেখে অন্য আরেকটা গাড়িতে লেগে ব্লাস্ট হয়ে গেল। ক্যামেরা ফিরে এলে এরা দেখে ড্রাইভার হাসছে, তার মানে সে আগেই দেখেছে ওখানে লোহা পড়ে আছে। তো ভাই তার পরিচয় দেয়, নাম পিপি, মানে পাপ্পু পান্ডে, বানারসে বাড়ি। আনুকে দেখে বলে ভাই কি সবসময় এমন সিরিয়াস মুডেই থাকেন নাকি? আনু হেসে দেয়, আরে না 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 ব্রো, এমনি একটু। আচ্ছা ওসব কবুতর কিসের? আপনি কি? পিপি বলে এসব সাধারণ কবুতর না ব্রো, এগুলা বাজির কবুতর। কথাবার্তা চলছে যাচ্ছে, অনেকটা পথ যাওয়ার পর একটা চেকপোস্টে এসে গাড়ি থামানো হয়। পিপি বলে স্যার শর্মাজি নেই? অফিসার বলে কেন ভাই, আমার চেহারা পছন্দ হচ্ছে না? আরে না না স্যার, পরিচিত ছিল তো তাই। অফিসার বলে তো কোথায় যাচ্ছিস, এরা কারা? পিপি বলে ফ্যামিলি স্যার, ফ্যামিলি। তোর ফ্যামিলি? আনুকে জিজ্ঞেস করে ও কে হয় তোর? আনু কি বলবে, চুপ করে আছে। অফিসারের
তাদের সন্দেহ হয়। চল ডিকি খোল বলে সে যে পিছনে যায়, পিপি গাড়ি ছেড়ে দেয়, সব ভেঙে ভেঙে চলে যায়। হলো আবে কি করলি এটা বে? এটা তো ভয় পাচ্ছে। পিপি গাড়ি খুব স্পিডে ছেড়েছে, বাট একটু যাওয়ার পরেই গাড়িটা জোরে ব্রেক করে যাতে আনু গ্লাসের সামনে এমন হয়ে থাকে গরু পার হচ্ছে সামন দিয়ে। এরপর গাড়ি আবার ছাড়ে, এরা সমানে চিল্লাপাল্লা শুরু করেছে। ও আর গাড়ি থামায় না, গাড়ি রাস্তা থেকে অন্য সাইডে নাই। দাদু চিল্লাচ্ছে, আরে কাশি যাবো কাশি, কোথায় নিয়ে যাচ্ছিস বে, চল নেমে দে। পিপি ধমক দিচ্ছে, আবে চুপ করো সবাই, কিচ্ছু হবে না। না, এরা চিল্লাপাল্লা করছে। পিপি বলে, আরে মূর্খের দল, গাড়িতে হাতির দাঁত, দামি চুল রয়েছে, এসব ধরলে লাখ লাখ টাকার ক্ষতি হবে, উপর থেকে জেলে যেতে হবে। আন্টি তো কিছু বুঝতে পারছে না। আবি বলে, মা আমরা একটা স্মাগলারের গাড়িতে উঠেছি, এই সেরেছে। এবার কি করবে, সবাই তো ভয়টাই পাচ্ছে। গাড়ি থামাতে বলছে, সে থামাচ্ছে না। শেষে আনু হ্যান্ড ব্রেক চেপে ধরে যাতে গাড়ি ঘুরতে ঘুরতে এখানে এসে থেমে যায়। পিপি রেগে গিয়ে তাদের গাড়ি থেকে নামিয়ে দেয়, চল নাম শালারা। আনু বলে, আবে তুই গাড়ি থামালি না কেন? পিপি পাট নিচ্ছে, আবে আমার গাড়ি। আবি যেই একটু জোর দেখাতে যায়, পিপি তাকে একটা থাপ্পড় মারে, চল হ্যাট, কি ভেবেছিস বে, শালাদের এখানেই পুঁতে রেখে দিব, ফ্রড ফ্যামিলি, একটুর জন্য ধরা খেলাম না, চল যা তোরা, রাস্তায় লোহা ফেলে রাখিস শালারা। মরুর মাঝে রেখে পিপি গাড়ি নিয়ে চলে যায়। এখন কি করবে, হাঁটতে হাঁটতে একটা বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। একটু পর বাস পেয়ে যায়। সবার অবস্থা খারাপ, খুব টায়ার্ড, আর এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেল। এখানে তো আরো বড় ঝামেলা হতে পারতো। আবির অভিযোগ তাকে মারলো, অথচ তার পক্ষে নিয়ে কেউ দাঁড়ালো না। আন্টির কথা, বেঁচে ফিরেছি এতেই শুকরিয়া আদায় কর। বাস চলছে, কাকুর ফোন বেজে ওঠে। তার ফ্রেন্ড চাকো ফোন করেছে, কি জানি বলে। কাকু বলছে, আরে কখন কখন, আহারে ক্রিয়াকর্ম কবে, সবাই এসেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফোন রেখে বলে, আমাদের প্রতিবেশী গোপী কাকু আছে না, সে মারা গেছে। আন্টি বলে, আরে রে রে, আসার সময় তো ভালো মানুষ দেখে এলাম। কাকু বলে, তো কি ভালো মানুষ মারা যায় না? 5 বছর হলো হুইল চেয়ারে বসেছে, তাও ভাগ্যিস বেশি অসুস্থ হয়নি। ক্যামেরা আনুর কাছে আনে। আনু মনে মনে এটাই ভাবছে যে সে তো দাদুর ফ্রেন্ড হয়। আনু দাদুর দিকে তাকালে আমরা দেখি মরার খবর শুনে দাদু পুরো ঘাবড়ে গেছে। অনেক বড় একটা ধাক্কা লাগে তার। সবাই কাছে আসতেই দাদু কান্না শুরু করে, তাও আবার অনেক জোরে জোরে, কারণ ওই একটাই তার ফ্রেন্ড ছিল। তার অনেক ইচ্ছে ছিল একসঙ্গে কাশিতে আসার, কিন্তু পারলো না। সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে, বাট সে কি হারালো সেই তো জানে। আজ থেকে তার সঙ্গে কথা বলা, আড্ডা দেওয়া, তাকে সান্ত্বনা দেওয়ার মতো লোক আর থাকলো না। পুরো পরিবেশটা ঝিম ধরে যায়। লম্বা একটা জার্নি করে অবশেষে তারা কাশিতে পৌঁছে যায়। আগে কিছু খেতে হবে, বাট দাদুর মুখ দিয়ে খাবার ঢুকছে না। তার ফ্রেন্ডের চিন্তা বা নিজেরও একটা তো খারাপ লাগে এই সময় যে আমার কি হবে। দাদু খেতে পারে না। হোটেলে যাচ্ছে, সবাই যেন ক্লান্ত হয়ে গেছে, আর নড়াচড়া করতে পারছে না। রুমে এসেই তো আবি পড়ে যায়। তারপর যে যার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। ক্যামেরা দাদুকে ফলো করেই রাত পার করে দেয়। পরদিন সকালে আন্টি আগে ঘুম থেকে ওঠে। বাপ ছেলে একসঙ্গে শুয়েছিল, কিন্তু দাদু নেই। বারান্দায় এসে দেখে 2 ভাই আরামসে ঘুমাচ্ছে। দাদুর ব্যাগটা সেখানেই রয়েছে, কিন্তু সে নেই, কই গেল? সবাই মিলে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলে কাকু বলে, মাথার চুল সাদা, গ্লাস পরা মুরব্বি। কাকু বলে, সে তো প্রায় রাত 3টার দিকে চলে গেছে। কোথায়? কাকু বলে, কিছু বাবা লোকদের সঙ্গে যেতে দেখলাম। হলো, এখন কি হবে? আনু বলে, আমরা দাদুকে খুঁজলে কোথাও পাবো না, সে আমাদের খুঁজে বের করুক, এটাই ইজি হবে। সামনের দিকে যাচ্ছে, কাশির সৌন্দর্য দেখবে। ওই যে অফিসার চেকপোস্টে ছিল, এদের চিনে ফেলে। ওই থামো, নিয়ে যায় থানায়। বড় ম্যাডাম রেগে যাচ্ছে, আপনাদের কি হুঁশ জ্ঞান নেই? একটা চোরের গাড়িতে উঠলেন। আনু বলে, ম্যাডাম কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই আমরা তো বুঝতে পারিনি। অফিসার মানতে চাইছে না যে তারা এর সঙ্গে জড়িত না। উপর থেকে তারা তো দাদুর জন্য কাশিতে এসেছে, কিন্তু দাদুকেই খুঁজে পাচ্ছে না, আইডি কার্ডও সঙ্গে নেই। আনু বলে, ম্যাডাম হোটেলে আমাদের সবার আইডি কার্ড আছে। ম্যাডাম আনুকে তার ফোন টেবিলের উপর রেখে কাকুকে বলে, আপনার ছেলের নাম্বারে ফোন দিন তো। কাকু বলে, আরে সে তো এখানেই আছে, ফোন দিতে হবে কেন? আমি বল, যা বলছে তাই করুন। কাকু ফোন দেয়, সবাই দেখে জাস্ট নাম্বারটা ভেসে উঠলো। ম্যাডাম বলে, বাহ, এই আপনারা বাপ ছেলে? সে তো বাবার নাম্বার আপনি সেভ করে রাখেনি, কি করে মানবো আপনারা ফ্যামিলি? ব্যাপারটা আসলেই খারাপ। ম্যাডাম তো রেগে যাচ্ছে, তাদের ছাড়বে না। পরে আন্টির ফোনে একটা ফ্যামিলি ফটো ছিল। আন্টি সেটা দেখায়, যেখানে দাদু সহ পরিবারের সবাই ছিল। অফিসার কিছুটা বিশ্বাস করে তাদের ছেড়ে দেয়। এটাই হলো মা, যে পুরো পরিবারকে সামলায়। যাক, সেখান থেকে তাড়াহুড়ো করে হোটেলে ফিরে, হয়তো দাদু এসেছে, কিন্তু না, এখনো ফেরেনি। এবার কি করবে? বাইরের অবস্থা দেখে আন্টি বলে, আমি আসার পর থেকে লক্ষ্য করছি, এখানে তো সবকিছু একই রকম। হারিয়ে যাওয়া তো খুব কমন একটা ব্যাপার, না জানি বাবা কোথায় আছে। আচ্ছা, পুলিশ ম্যাডাম কোথায় যেতে বললো? কেদারঘাট। সেখানে চলো। বেরিয়ে পড়ে কেদারঘাটের জন্য। জিজ্ঞেস করে কেদারঘাটে আসে, যেখানে মাইকে হারানো কোনো কিছুর অ্যানাউন্স করা হয়। আনু তার দাদার ডিটেলস লিখে দেয়। কাকু অ্যানাউন্স করে, বাট দাদু তো হিন্দি নাও বুঝতে পারে। এবার আনু গিয়ে মাইকে বলে, কেরালা ত্রিবেন্দ্রম থেকে আসা জনার্দন চন্দ্রা, বয়স এত, আপনি যেখানে থাকুন কেদারঘাট পিলার নাম্বার 576 আসুন, আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে। বসে থাকে, না আসে না। এরা থানায় গিয়ে মিসিং কমপ্লেন করে। তারপর আবার কেদারঘাটে অপেক্ষা করতে থাকে, বাট দাদুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আভি আবার গিয়ে অ্যানাউন্স করে, আর এবারের অ্যানাউন্সে দাদু
দাদুকে মিস করার যে একটা ফিল, সেটা আবির কথাতে বোঝা যাচ্ছিল। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, সবার মনোবল ভাঙতে শুরু করেছে। মনমরা হয়ে বসেছিল। এক ভদ্রলোক আসে, নাম প্রমোদ, সোশ্যাল ওয়ার্ক করে বেড়ায়। হ্যালো, আপনাদের অ্যানাউন্স শুনলাম, কে করলো? ভয়েসটা চেনা চেনা লাগলো। আনু বলে, জি, আমার দাদা হারিয়ে গেছে তাই। প্রমোদ বলে, জি 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 এক্স্যাক্টলি এই ভয়েস। কোথায় যেন? আচ্ছা, আপনি কি করেন? আনু বলে, আমি ডাবিং আর্টিস্ট। শুনে প্রমোদ বলে, হেই সুলোচনা সিরিয়ালের? জি 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 ওটাই ভেবেছিলাম। ভাই, আমি তো আপনার অনেক বড় ফ্যান। জাস্ট আপনার উপস্থাপনার জন্যই কিন্তু হিরোকে এতটা মানাই। আমি মালিয়ালাম জাস্ট ওই একটা সিরিয়ালই দেখি। কি ভয়েস আপনার ভাই। আনু তো ভালোই লাগছে, যাক দু একটা ফ্যান বের হইলো। প্রমোদ বলে, আপনার দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কোনো কথা হলো? আমি আপনার পাশে আছি, অবশ্যই পাবো, চলুন আমরা বসে কথা বলি। আনু বলে, দাদু অনেকদিন ধরেই কাশিতে আসার জন্য জেদ করছিল, অনেকদিন ধরে। প্রমোদ বলে, আচ্ছা, দাদু কখনো কি বলেছে কাশিতে সে কেন আসতে চাইছিল? কিছু কি খুলে বলেছে? এরা ভাবে আমরা তো এভাবে কিছু শুনিনি। প্রমোদ বলে, দেখুন স্যার, সবাই মানে এটা একটা প্রশান্তির জায়গা। অধিকাংশ সনাতনী লোক তাদের জীবনের শেষ দিনগুলো এখানে এসে কাটাতে চায়। অনেকে বাড়িঘর সংসার সব ছেড়ে এখানে এসে পড়ে থাকে যাতে জীবনটা সিম্পলি ভাবে চলে। অনেকেই আবার নিজের সব সম্পদ দান করে এখানে ছোট একটা কুড়ে ঘরে ভাড়া থাকে বা কোনো ধর্মশালায় পড়ে পড়ে জীবন কাটিয়ে দেয়। চলুন দেখা যাক, আমরা কিছু আশ্রমে খুঁজে দেখি। চলুন। সবাই মিলে একটা আশ্রমে আসে। প্রমোদ যেহেতু সোশ্যাল ওয়ার্ক করে তাই তাকে মোটামুটি সবাই চেনে। জনার্দন কেরালা থেকে এমন কেউ আছে কিনা জানতে চাইলে রেজিস্টার খাতা দেখে বলে, আছে। কি আছে? বাহ, খুশির খবর। বেশি লোক ভিতরে যাওয়া নিষেধ, তাই প্রমোদ একাই যায়। রুম দেখে দেওয়া হয়। ভিতরে গিয়ে প্রমোদ ডাকে, জনার্দন জি। আমরা দেখি ইনি তো অন্য কেউ। প্রমোদ তো আর জান না দাদুকে। সে দাদুকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে ফিরে যেতে রাজি করায়। দাদু ব্যাগ ম্যাগ গুছিয়ে নেয় আর বলে, আমি জাস্ট বাচ্চাদের জন্য যাচ্ছি, আমার ছেলে মেয়ের উপর আমার কোনো ভরসা নেই। প্রমোদ আগে এসে এদের বলে, আসতেছে, বন্ধুদের থেকে বিদায় নিচ্ছে। আনু বলে, এত তাড়াতাড়ি বন্ধুও বানিয়ে ফেলেছে? একটু পর দাদু নিচে নামে। আন্টি দেখে বলে, ইনি কে? প্রমোদ বলে, ইনি তো জনার্দন, আপনাদের বাবা। আন্টি বলে, বেটা, উনি তো আমাদের বাবা নন। হলো ওই দাদুও যখন দেখলো এগুলো তার পরিবার না, সেও ফিরে যায়। বাট তার চোখে মুখে একটা কষ্টের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। মানে তার ছেলে মেয়ে তার খোঁজ নেয় না। সেখান থেকে এরা হোটেলে ফিরে সবাই টেনশনে পড়ে যায় যে এবার কি করবে, কোথায় খুঁজবে। রাতে কাকু বারান্দায় বিড়ি খাচ্ছিল। আনু আসে, এমনিতেই আসে। কাকু তাকে মিন করে একটু খোঁচা দিয়ে কথা বলে যে খুব তো দায়িত্ব নেওয়া হলো, এখন বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কি জবাব দিব ভাইদের? আনু বলে, দায়িত্বের কথা আপনি আর নাই বলেন। দাদু ইচ্ছে করে বের হয়ে গেছে, এতে কে কি করবে? আমরা তো কোনো ত্রুটি রাখছি না, তাই না? ওপর থেকে এমনটা বলাই যায়। বাবার এত পরোয়া, তো বলুন দেখি সে কি ওষুধ খেত, চশমার পাওয়ার কত ছিল, কি কি খেতে পছন্দ করতো জানেন? আসছে দায়িত্বের কথা বলতে। কাকু বলে, এমনই হয়, পরিবারে যদি কেউ টাকা কামাতে না পারে সবাই তাকে এইভাবেই কথা শোনায়, সবাই বাপ সাজতে চায়, এটাই তো আমার সমস্যা না? আনু বলে, যদি সমস্যা এটাই হতো তাহলে মা প্রেসে গিয়ে কাজ করে আপনার জায়গা পূরণ করতো না, বাজারের ব্যাগ নিয়ে আমাকে ভাবতে হতো না। আমি পড়াশোনার জন্য ইউকে যেতে চাইছে, এর জন্য কত টাকা দরকার আপনার আইডিয়া আছে? কিছু করছেন তার জন্য? তারপরেও কেউ আপনাকে কিছু বলেছে? সেই থেকে আপনাকে এমনটাই দেখে যাচ্ছে, সারাদিন রিমোট নিয়ে টিভির সামনে বসে বসে ঝিমান, আর কি করেন? আচ্ছা এসব ছাড়ান, বলুন তো লাস্ট কবে আপনি আমাদের সঙ্গে একটু হাসি মুখে কথা বলেছেন? কবে? চাকু আঙ্কেলের সঙ্গে তো যখন তখন খেতে বসে যান, আমাদের সঙ্গে লাস্ট কবে ভালোবেসে খেতে বসেছিলেন একসঙ্গে? বলুন তো, আমার তো মনে পড়ছে না। চোখ টলমল করছে, গলা ভেঙে আসছে। বাট এতদিনের জমানো কথা আজ সুযোগ পেয়েছে, তাই আনু বলে যাচ্ছে। আনু আরো বলে, ওই প্রিন্টিং প্রেস এমনি এমনি বন্ধ হয়নি, আপনার আলসেমির কারণে বন্ধ হয়েছে। আপনি হাল ছেড়েছেন, সেই হাল আমি থামাতে গিয়ে আমিও আপনার মতো ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছি। এখন ওইটা বিক্রি করার কথা উঠেছে, তাতেও আপনি রাজি না। কি করে আপনি? কাকু বলে, আর নেই, ওই প্রেস আর নেই, আমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। ওই টাকা তোমাদের সবাইকে বুঝিয়ে দিব, যাতে কিছুটা হলেও তোমাদের অভিযোগ কমে। দুজনেই চুপ। কাকু বলে, কিছু মানুষ রোজ সকালে উঠে ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু পারে না, কি করার? বাপ ছেলের মাঝে এই প্রথম এমন লম্বা কথা হলো। এতে আর কিছু না হোক, দুজনের মন হালকা তো হলো। পরের দিন আনু আবার প্রমোদকে নিয়ে খুঁজতে বের হয়। এখানে সেখানে অলিতে গলিতে খোঁজ চলছে। কাকু এদিকে যাচ্ছে, আনু ডাকে, ওই হ্যালো। কাকু শুনছে না বলে আজ এতদিন পর আনু ডাকে, বাবা ওদিকে আমরা দেখেছি, এদিকে আসুন। কাকুরও একটু ফিল হয় যে ছেলে তাকে ডাকলো। যাক, এরপর খোঁজের ধাপ আরো বাড়িয়ে দেওয়া হয়। নদীর তীরে, বাবাদের ভিড়ে, সাধু সন্তদের মজলিসে বা যেখানে সবাই থাকে ঘিরে, না, দাদুর খোঁজ নেই। হতাশায় সবাই প্রায় ক্লান্ত। শেষে প্রমোদ বলে, স্যার, কাশির সব থেকে মজার ব্যাপার কি জানেন? এখানে যারা হারিয়ে যায় তারা যদি নিজের থেকে না চায় তাহলে তাদের কেউ খুঁজে বের করতে পারে না। প্রতি বছর কত লোক তাদের মুরব্বীদের খুঁজতে এখানে আসে, 3 থেকে 4 দিন খুব খোঁজাখুঁজি করে, তারপর আশা ছেড়ে দিয়ে ফোন নাম্বার দিয়ে এখান থেকে চলে যায়। তো বলছিলাম যে আনু মানতে পারছে না তার দাদা হারিয়েছে, সে দাদাকে খুঁজে বের করবেই। এখানে দাদুকে দেখতে পায়, দৌড়ে তার কাছে যায় আর ধাম করে তার ঘুম ভেঙে যায়, মানে সে স্বপ্ন দেখছিল। খারাপ লাগে তাই একটু বাইরে যায়।
দাদুর ছবি এখানে ছিল, নিয়ে সন্দেহের বশে সে কেন জানি শ্মশানের দিকে যায়। সেখানকার লোককে দাদুর ছবি দেখিয়ে বলে তারা কি তাকে দেখেছে কিনা। ভাই সাহেব বলে সে তো দেখেনি। আরেকজন সেখানে ছিল, তাকে ছবিটা দেখায়। সে বলে দেখেছি মনে হচ্ছে। আরে হ্যাঁ, এটা তো সেই লোক না যাকে আমরা গঙ্গার ভিতর থেকে উঠালাম, তারপর ওখানে পড়ালাম। আনুর ভিতরটা তো নড়তে শুরু করেছে। এরা কনফার্ম করে যে এই লোকটাকে তারা পুড়িয়েছে। বলে চলে যায়। আনু অজান্তেই টলমল করতে করতে যাচ্ছে, এখানে দেখে এক জোড়া জুতো, ঠিক দাদুর জুতোর মতো। ব্যাস, জুতো দেখে আনু আরো কনফার্ম হয় যে তার দাদা বুঝি মারা গেছে। জুতো নিয়ে এসে কান্না করা শুরু করে, দাদাজি আমরা একটু ইমোশনাল হব, বাট ডিরেক্টর আর সেই সুযোগ দিল না। এবার ক্যামেরা আমাদের ঝটকা দেয়। সিন ত্রিবেন্দ্রম স্টেশনে আসে। ট্রেন থামলে আমরা দেখি দাদু ভিতর থেকে নামলো, হলো বাড়িতে ফিরে এলো। মানে বন্ধুর মরার খবর শুনে সে থাকতে পারেনি। বাড়িতে এসে সে বারান্দায় দাঁড়িয়ে এদিকে তাকিয়ে থাকে যে ওপার থেকে আর কেউ তাকে ডাকবে না, তার সঙ্গে হাসি ঠাট্টা করবে না, তাকে যত্ন নেওয়ার কথাও বলবে না। ওদিকে আনন্দ খুব কান্না করছে। সেখান থেকে জুতো নিয়ে এক দৌড়ে হোটেলে যায়। তারপর দেখি কাকুও দৌড়াচ্ছে। সবাই এখানে এসে কান্নায় ভেঙে পড়ে। দাদু তো মরেনি, বাট এদের মনে যে অভিযোগ ছিল একে অপরের প্রতি বা একটু দূরত্ব ছিল, আজ অন্তত এটা শেষ হয়ে গেল। সিন পরদিন সকালে আসে। যেহেতু বাপ মরেছে তো বাকি কাজগুলো তো করতেই হবে, তাই ঘাটে আসে। নিয়ম অনুযায়ী কাকুর সব চুল ফেলে দিতে হবে, দিচ্ছে। আন্টি বলে আমি কখনো তাকে এমন দেখিনি। আনু বলে আমিও প্রথম বাবাকে এমন টাকলা দেখলাম। আন্টি বলে আমি তার মন খারাপের কথা বলছি। যাক, এরপর কাকু ডুব দিচ্ছে। এখানে কাকুর ফোন বাজে। আন্টি একবার কেটে দেয়, আবার আসে। কি হলো মা? আরে চাকু ফোন দিচ্ছে, ধর তো। আনু ফোনটা ধরে, হ্যালো আঙ্কেল। এবার এরা খাবে ঝটকা। চাকু বলে আরে কই তোমরা? আনু বলে আমরা তো কাশিতে। কাশিতে? ওখানে কি করো? তোমাদের দাদু তো বাড়িতে। কি দাদু বাড়িতে? কি ব্যাপার বলছেন? আরে হ্যাঁ, দাদু তো এখানে মরার বাড়িতে। আনু যেন আকাশ থেকে পড়লো। যখন এদের বলে দাদু তো বাড়িতে গেছে, এরাও হা। এটা কি হলো? কপাল। আচ্ছা, অন্য সব বাদ, এই খবর এখনো কাকুকে কিভাবে বলবে? সে তো টাকলা হয়েছে। দায়িত্ব আনুর। আনু ডাক দে, পাপা পাপা। ইয়ে মানে আন্টি ঠুকাচ্ছে, বেটা বলে দে। আনু যে বলে পাপা দাদু তো বাড়িতে চলে গেছে। কাকু বিলাই, हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? জ্বালার শেষ নেই। আনু আবার বলে দাদু বাড়িতে চলে গেছে। কাকু আর কি করবে, রাগ পানিতেই ঠান্ডা করে। এরপর সবাই বাড়ির দিকে রওনা দেয়। এত বড় একটা আগাম হয়েছে, কাকু কি চুপ থাকবে? আনুকে ঘুঁতো দিয়েই কথা বলছে। কথা হতে হতে বিয়ে নিয়ে কথা ওঠে, যে একটা বিয়ে ভাঙাতে এত কিছু হলো। আনু বলে আরে এতে তার কি দোষ? ছেলেটা গুন্ডা ছিল, ও কি করবে? আমাদের তো বুঝতে হতো। আন্টি বলে আমাদের না, তোর বোঝা উচিত ছিল। আনু বুঝতে পারে হ্যাঁ তারই ভুলটা হয়েছে। আনু অবশেষে আন্নাঘর নাম্বারটা আনব্লক করে দেয়। ধর্মস্থলের তো এটাই সৌন্দর্য যে মানুষের মন পাল্টে দেয়। যাক, পরের দিন সকালে বাড়িতে আসে। তারা হুড়ো করে সবাই বাড়িতে আগে দাদুকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। সারা বাড়ি খোঁজে, দাদুকে আর পায় না। চাকো এলে ধরে, আরে বাবা কই? চাকো বলে রাতেই তো তাকে দেখলাম, এখানে তো ছিল, কই গেল? পাশের বাড়ির এই ভাই সাহেব বলে আরে বড় বাবা তো গেছে। মানে তোমরা তো জানোই বাবা আর তোমার বাবা কত ভালো ফ্রেন্ড ছিল। মরার কথা শুনে সে থাকতে পারেনি, ছুটে এসেছে। দুজনার ইচ্ছে ছিল একসঙ্গে কাশিতে যাওয়া, কিন্তু বেঁচে থাকা অবস্থায় তো হলো না। তাই বাবার আস্তে আর জানাজান বাবাকে দিয়েছি, সে নিয়ে স্টেশনে গেছে। কি আবার স্টেশনে? এরা তাড়াহুড়ো করে আবার স্টেশনে যায়। দাদু ট্রেনে উঠে বসে আছে, দেখে এরা সবাই হাজির। কাকুকে দেখে বলে কিরে টাকলা হয়েছিস কেন? কাকুর তো রাগ উঠছে, বাট কি বলবে? বলে এমনি গরম লাগছিল তো তাই। আনু একটু কড়া স্বরে বলে দাদু এসব কি? তুমি আসবে একবার আমাদের মাঝে, কাউকে বলতে তো পারতে, নয়তো ফোন তো করবে নাকি? আমরা ওখানে কতটা হয়রানি হয়েছে তুমি জানো? দাদু বলে ওর মরার খবর শুনে আমার মাথা খারাপ হয়ে গেছিল, তাই কিছু ভাবতে পারিনি, সরি। আন্টি বলে বাবা এবার নেমে আসো, আমরা আবার তোমায় নিয়ে যাব। দাদু বলে না না না, তোমাদের সঙ্গে আর না, দয়া করে আমাকে একা যেতে দাও। আরে আমার কিচ্ছু হবে না, তোমাদের মাঝে কেউ জানে না সফর কাকে বলে আর জার্নি কেমন হয়, তোমরা থাকো। ট্রেন ছেড়ে দেয়। একটু পর দাদু এদিকে তাকালে দেখে এরা উঠেছে। আবি বলে দাদু বিশ্বাস করো, এবার আমরা বুঝেছি জার্নি কিভাবে করতে হয়। আর শুধু তাই না, তোমার ভিতু নাতি কি করেছে শুনবে? আমরা ফেরার সময় ওই পাপ্পু হারামিকে দেখতে পাই। বাবা ভাইয়াকে ধরতে বলে, তারপর ভাই আমার দিকে তাকিয়ে মনে করে সে আমাকে মেরেছিল। ছেলে একেবারে হিরোর মতো তার কাছে যায় আর এত জোরে একটা চটকানা মারে ওর নানির নাম মনে পড়ে যায়। আমরা তো সাপোর্টে ছিলামই, ওর তেল বের করে দিয়েছি। দাদু বলে সত্যি? আরে বাপরে, মজার ব্যাপার। তাই সবাই হাসাহাসি করছে। টিটি এসে হাজির। টিকিট প্লিজ। সবাই হা, কারণ এরা তো টিকিট কাটেনি, ইনস্ট্যান্ট উঠেছে। আনু বলে স্যার 5টা টিকিট বারাণসী। স্ক্রিনের আলো নিভে যায় আর পরে আমরা দেখি এদের পরের স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। আন্টি ভয় পাচ্ছে, বাবা একাই গেল। আনু বলে ছাড়ো মা, দাদুই একমাত্র ব্যক্তি যে কাশিতে গিয়ে তার মনের ইচ্ছে মতো সব ঘুরে ফিরে আবার আসতে পারবে কোনো ঝামেলা ছাড়া। ক্যামেরা তাদেরকেই ফলো করে আর আমাদের ভালো একটা টাইম পাস করিয়েই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো সফর
জার্নি ভ্রমণ খুব মজার একটা ব্যাপার। যদি সময় পান সফরে বেরিয়ে যান, জার্নি করুন, জীবনের মানে খুঁজে পাবেন। একটা জার্নির মাঝে যে কত কি না দেখা হয়, শেখা হয়, জানা হয়। আরেকটা ব্যাপার এই মুভির মাঝে লক্ষণীয়, সেটা হলো ধর্মস্থল। ধর্মের বিশেষ জায়গাগুলোর এটাই খাসিয়াত যে মানুষকে পরিবর্তন করে দেয়। আপনি যতটা খারাপই হন না কেন, মক্কা যান, হিন্দু হলে কাশিতে যান, দেখবেন আপনার মন পাল্টে যাবে। আপনি ফিল করতে পারবেন যে মনের শান্তি কি জিনিস। দুনিয়াদারি, সংসার, এসবে কোনো স্বস্তি নেই। বর্তমানে তো মানুষের মন মেজাজ কেমন জানি চিড়চিড়ে হয়ে গেছে। সবাই যেন পিঠে পাওয়ার বক্স নিয়ে চলে। এসবের কারণে একটাই, মানুষ ধর্মীয় জায়গাতে সময় দিচ্ছে না, সফরে যাচ্ছে না, উপরওয়ালার সৃষ্টি নিয়ে ভাবছে না। উপরওয়ালা আমাদের সবার মনে শান্তি দান করুক। আর হ্যাঁ, ওপরের যে বিজ্ঞাপনের ব্যাপারে বলা হয়েছে, ওসব নিয়ে মাথা ঘামানোর একদমই দরকার নেই। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।